কিন্তু কি আছে ইসরায়েলের কাছে যাদের আরব বিশ্বকে বারবার পরাজিত করেছে? মুসলিম, ইহুদি ও খ্রিস্টানদের কাছে জেরুজালেম কেন এত গুরুত্বপূর্ণ? আশ্চর্যের বিষয় হলো ইহুদি জাতি প্রায় 2000 বছর শোষণ ও পরাধীনতার মধ্যে ছিল। এত প্রতিকূলতার মধ্যেও কিভাবে ইসরায়েল রাষ্ট্র গঠন করলো? প্রতিটি মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়, এতগুলো আরব রাষ্ট্র একত্রিত হয়েও কেন এই ছোট্ট দেশ ইসরায়েলকে পরাজিত করতে পারে না? হত্যা, শোষণ ও ইতিহাসের অন্ধকারে ঢেকে থাকা ফিলিস্তিনের ভবিষ্যৎ কী? ইসরায়েল ফিলিস্তিনের সংঘাতের পেছনে আছে প্রায় 3500 বছরের দীর্ঘ ও জটিল ইতিহাস। এই ইতিহাসকে 3টি সহজ অংশে কিন্তু সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করেছি। এই 3টি অংশ বুঝলেই ফিলিস্তিনকে ঘিরে এই জটিল ইতিহাস সহজে বুঝে যাবেন। একটু মনোযোগ সহকারে শুনুন। এখন ইতিহাসের প্রথম অংশ নিয়ে আলোচনা করব। এই অংশে মুসলিম, ইহুদি ও খ্রিস্টান এই 3 ধর্মের স্মৃতি নিয়ে আলোচনা করব। প্রায় 3500 বছর আগে অর্থাৎ খ্রিস্টপূর্ব 1300 সালের ঘটনা। আল্লাহ হজরত মুসা আলাইসাল্লামকে হুকুম দিলেন, তুমি বনি ইসরায়েল অর্থাৎ ইহুদিদেরকে মিশরের ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত করো। দীর্ঘ সংগ্রামের পর তিনি বনি ইসরায়েলকে মুক্ত করলেন এবং তাদের নিয়ে ফিলিস্তিনের দরজায় পৌঁছালেন। তখন তিনি বললেন, চলো আল্লাহর নির্দেশে এই শহর দখল করো। কিন্তু বনি ইসরায়েল উত্তর দিল, তুমি আর তোমার রব যুদ্ধ করো, আমরা যুদ্ধ করব না। এই অবাধ্যতার শাস্তি হিসেবে 40 বছর ধরে তাদেরকে মরুভূমিতে ঘুরে বেড়াতে হলো। সেই মরুভূমিতে মুসা আলাহিসাল্লামের উপর আসমানি কিতাব তাওরাত নাজিল হলো। আর তাওরাতের প্রথম অধ্যায়ে স্পষ্ট লেখা আছে, এই ভূমি অর্থাৎ ফিলিস্তিন কেবল ইব্রাহিম আলাহিসাল্লামের বংশধরদের জন্যই নির্ধারিত। আর এখানেই দ্বন্দ্বের সূচনা, কারণ ইহুদিদের প্রধান ধর্মগ্রন্থ তানাকের প্রথম অংশের সাথে তাওরাতের মিল রয়েছে। আর তাই ইহুদিরা দাবি করতে শুরু করলো, তানাকের আয়াত অনুযায়ী জেরুজালেম আর ফিলিস্তিনের মালিকানা শুধু বনি ইসরায়েলের। তাদের যুক্তিও ছিল, কারণ বনি ইসরায়েল হলো ইব্রাহিম আলাইসাল্লামের ছেলে ইসহাক আলাইসাল্লামের বংশধর। তাহলে কি সত্যি এই ভূমি ইহুদিদের? আসুন বিষয়টাকে ক্লিয়ার করি। ইব্রাহিম আলাইসাল্লামের ছিলেন 2 সন্তান, ইসহাক আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম। ইসহাক আলাইসাল্লামের বংশ থেকে জন্ম নিল বনি ইসরায়েল, আর ইসমাইল আলাইসাল্লামকে ধরা হয় আরবদের পূর্বপুরুষ। আশ্চর্যের বিষয় হলো ইহুদিরা এই তথ্য অস্বীকার করে না। তাহলে প্রশ্ন উঠছে, তাওরাত যদি নিজেই বলে ইব্রাহিম আলাইসাল্লামের 2 সন্তান এই ভূমির অধিকারী হবে, তাহলে শুধুমাত্র ইসহাক আলাইসাল্লামের বংশধররা কেন এই ভূমি দখল করবে? ইসমাইল আলাইসাল্লাম অর্থাৎ আরবদের দাবিকে অমূলক। 40 বছরের সেই মরুভূমির জীবন শেষে আবার ফিলিস্তিন জয় করলেও বেশি দিন তারা ক্ষমতা ধরে রাখতে পারল না। অবশেষে প্রায় 300 বছর পর অর্থাৎ খ্রিস্টপূর্ব 1000 সালে দাউদ আলাইসাল্লামের নেতৃত্বে জেরুজালেম আবার বনি ইসরায়েলের হাতে এলো। তার ছেলে সুলাইমান আলাইসাল্লাম সেখানে প্রথমবারের মতো আল্লাহর ইবাদতের জন্য এক বিশাল মসজিদ নির্মাণ করেন, যা ইতিহাসের ভাষায় সুলাইমানের মন্দির নামে পরিচিত। এখানেই শেষ নয়, প্রায় 400 বছর ধরে ইহুদিরা ফিলিস্তিন ও জেরুজালেম শাসন করলো। তারপর খ্রিস্টপূর্ব 586 সালে তৎকালীন ব্যাবিলন অর্থাৎ ইরাকের সম্রাট নেবুচাদনেজার ফিলিস্তিনে আক্রমণ করে। তিনি শহর ধ্বংস করলেন, হাজারো ইহুদিকে হত্যা করলেন, আর সুলাইমান আলাইসাল্লামের নির্মিত সেই মন্দিরকে গুড়িয়ে দিলেন। যারা বেঁচে গেল তাদের সবাইকে দাস বানিয়ে ব্যাবিলনে নিয়ে যাওয়া হলো। সেখানে দীর্ঘ 70 বছরের দাসত্বের জীবন। প্রায় 70 বছর পার হয়ে যাওয়ার পর ইরানের সম্রাট সাইরাস দ্য গ্রেট, যাকে মুসলমানরা জুলকারনাইন হিসেবে চেনে, ব্যাবিলন দখল করলেন। আর কি বিস্ময়কর ঘটনা ঘটল জানেন? তিনি ইহুদিদের মুক্ত করলেন, ফিলিস্তিনে ফেরত পাঠালেন, এমনকি অর্থ সাহায্যও দিলেন যেন তারা সুলাইমান আলাইসাল্লামের মন্দির আবার গড়ে তুলতে পারে। এভাবেই 400 বছরের জন্য ইহুদিরা ক্ষমতা ফিরে পেল। কিন্তু ইতিহাসের চাকা আবার ঘুরল। সময়টা তখন খ্রিস্টপূর্ব 63 সাল। এবার এলো রোমান সাম্রাজ্য, আর রোমানরা বনি ইসরায়েলের উপর এমন অমানবিক নির্যাতন চালালো যা আগে কখনো হয়নি। জেরুজালেম আবার ধ্বংস হলো, মন্দিরও নিশ্চিহ্ন হয়ে গেল। তারপর প্রায় 600 বছর ধরে রোমানরা ফিলিস্তিনকে শাসন করলো। ঠিক ওই সময়ে মাত্র কয়েক বছরের মধ্যেই ইসলামিক খেলাফত এমনভাবে ছড়িয়ে পড়ল যে বিশ্বের 2 বৃহৎ শক্তি রোমান আর পারস্য এই দুটোকেই পরাজিত করে ফেলল। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক হয়ে উঠলেন।
তার সাম্রাজ্য ছিল আলেকজান্ডার দ্য গ্রেটের চেয়েও বড়। তখন সালটি ছিল 636 খ্রিস্টাব্দ। ইতিহাসের এক অবিশ্বাস্য মুহূর্ত, মুসলমানরা যুদ্ধ করতে করতে এসে দাঁড়ালো জেরুজালেমের দরজায়। আর এই ঘটনা কোনো কাকতালীয় ঘটনা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ভবিষ্যদ্বাণী করেছিলেন একদিন মুসলমানরা জেরুজালেম দখল করবে। এরপর মুসলমানরা একটি বিশেষ কৌশল অবলম্বন করলেন, জেরুজালেম শহরকে অবরোধ করে রাখলেন। এরপর জেরুজালেমের গভর্নর স্যাফ্রোনিয়াস শহরটিকে মুসলমানদের কাছে হস্তান্তর করল। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3 ধর্মের মানুষকেই একত্রে বসবাস করার জন্য পূর্ণ স্বাধীনতা দিলেন। এভাবে ইতিহাসের প্রথমবার জেরুজালেম ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে ইসহাক আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের উত্তরসূরিদের যৌথ বসবাসের জায়গায় পরিণত হলো। তারপর তারা প্রায় 350 বছর সম্প্রীতির সঙ্গে বসবাস করলো। কেন জানি শান্তি কখনোই দীর্ঘস্থায়ী হয় না। প্রায় 350 বছর পর ইউরোপ থেকে ক্রুসেডাররা বিশাল বাহিনী নিয়ে এসে হামলা করলো। ক্রুসেডার বলা হয় খ্রিস্টান সেনাদেরকে, যারা পোপের আহ্বানে মুসলমানদের কাছ থেকে জেরুজালেম ও ফিলিস্তিন দখল করতে যুদ্ধ করেছিল। ইতিহাস বলে জেরুজালেমের রাস্তাগুলো মুসলমানদের রক্তে ভেসে গেল। মসজিদ আল আকসা পর্যন্ত দখল করে সেটাকে প্রাসাদে রূপান্তর করা হলো। এরপর প্রায় 90 বছর ধরে ক্রুসেডাররা জেরুজালেম শাসন করলো। তারপর সুলতান সালাউদ্দিন আইয়ুবী বিশাল বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়লেন এবং জেরুজালেমকে জয় করলেন। কিন্তু কি বিস্ময়, সালাউদ্দিন কোনো প্রতিশোধ নিলেন না। তিনি প্রাসাদে রূপান্তরিত আল আকসা মসজিদকে আবারও মসজিদে রূপান্তর করলেন। আর জেরুজালেমে আবারও মিলেমিশে একসাথে বসবাস শুরু করলো মুসলিম, খ্রিস্টান ও ইহুদিরা। প্রায় 800 বছর ধরে এই সম্প্রীতি টিকেছিল। এখন আসি ইতিহাসের দ্বিতীয় অংশে। এই অংশে সাম্রাজ্য পরবর্তী জায়ানবাদ অর্থাৎ ইসরায়েল রাষ্ট্র গঠনের সূচনা নিয়ে আলোচনা করব। এই অংশটি বেশ গুরুত্বপূর্ণ। কল্পনা করুন ইউরোপের একটা সাধারণ ইহুদি পরিবার। কেউ তাদেরকে নাগরিক বলে মানে না, কেউ তাদেরকে বিশ্বাস করে না। এই ক্ষোভ, এই অবহেলা থেকে জন্ম নিল একটি বিশেষ স্বপ্ন, তাদের নিজস্ব একটা রাষ্ট্র চাই। এই স্বপ্নের মুখ্য কণ্ঠস্বর ছিলেন থিওডর হার্জেল, যিনি আধুনিক রাজনৈতিক জায়ানবাদের জনক হিসেবে পরিচিত। জার্মান ভাষায় তার লেখা বিখ্যাত বই ডার জুডেন স্টেট, যার অর্থ দ্য জিউইশ স্টেট, যার বাংলা করলে দাঁড়ায় ইহুদি রাষ্ট্র, যার মূল ভাব ছিল নিরাপত্তা চাইলে, সম্মান চাইলে আমাদের ফিরতে হবে নিজেদের ভূমিতে। অর্থাৎ 19বিংশ শতাব্দীর শেষ ভাগ থেকেই ধীরে ধীরে শুরু হলো ফিলিস্তিনে ইহুদিদের নতুন বসতি স্থাপন। এরপর এলো প্রথম বিশ্বযুদ্ধ। উসমানের সাম্রাজ্য ভেঙে পড়ল এবং মধ্যপ্রাচ্যের মানচিত্রই বদলে গেল। ব্রিটেন পেল প্যালেস্টাইনের ম্যান্ডেট শাসন। 1917 সালে প্রকাশিত হলো বেলফোর ঘোষণা, যেখানে স্পষ্টভাবে বলা হলো ফিলিস্তিনি ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি গড়ে তোলা হবে। এই ঘোষণায় পরবর্তীতে ফিলিস্তিনি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক ভিত্তি তৈরি করে। ব্রিটিশ ম্যান্ডেট চলাকালীন বছরগুলোতে হাজার হাজার ইহুদি পরিবার ফিলিস্তিনে আশ্রয় নিল। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে হিসেব বলছে এই ভূমিতে ইহুদি জনগোষ্ঠী ছিল 1/3, অন্যদিকে আরব জনগোষ্ঠী ছিল 2/3। 1947 সালে জাতিসংঘ প্রস্তাব করল দ্বিবিভাজন পরিকল্পনা। 33% ইহুদি জনগোষ্ঠীর জন্য বরাদ্দ দেওয়া হলো 55% ভূমি। অন্যদিকে 63% মুসলিমদের জন্য বরাদ্দ দেওয়া হলো মাত্র 45% ভূমি, যা 1946 সালে মুসলিমদের ছিল প্রায় 94%, অন্যদিকে ইহুদিদের ছিল মাত্র 6%। আর জেরুজালেমকে রাখা হলো জাতিসংঘের অধীনে, যা আরবদের মেনে নেওয়ার কথা না এবং তারা মেনে নেয়নি। 1948 সালের 14 মে ইসরায়েল নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলো। ঠিক তার পরের দিনই 5টি আরব রাষ্ট্র মিশর, সিরিয়া, জর্ডান, লেবানন ও ইরাক একত্রে ইসরায়েলের উপর আক্রমণ করলো। এটি ছিল ফার্স্ট আরব ইসরায়েল ওয়ার। বিশ্বকে অবাক করে দিয়ে ইসরায়েল জয়লাভ করলো। তখন ইসরায়েল প্রায় পুরো ফিলিস্তিনকে দখল করে নিল। আর এভাবে প্রায় 7 লক্ষ ফিলিস্তিনি নিজেদের ঘরবাড়ি হারিয়ে শরণার্থী হলো, যা আরবদের জন্য ছিল চিরস্থায়ী ক্ষত, যা ইতিহাসে নকবা নামে পরিচিত, যার অর্থ হলো মহাদুর্যোগ। এরপর 1950 সালে ইসরায়েল পাশ করলো ল অফ রিটার্ন। এই আইনের মাধ্যমে বলা হলো বিশ্বের যে কোনো প্রান্তের ইহুদিরাই ইসরায়েলের নাগরিক হতে পারবে। এর পরবর্তী সময়ে 1964 সালে জন্ম নিল এক নতুন সংগঠন PLO, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। উদ্দেশ্য একটাই, প্যালেস্টাইনের ভূমি পুনরুদ্ধার। 1969 সালে নেতৃত্বে এলেন ইয়াসির আরাফাত। তার কালো সাদা কেফিয়া আর প্রতীকী কণ্ঠস্বর একসময় হয়ে উঠল গোটা সংগ্রামের প্রতীক। PLO তাদের মুক্তির জন্য লড়াই করতে থাকলো, কিন্তু আন্তর্জাতিক মিডিয়া তাদেরকে সন্ত্রাসী বলে পরিচয় করিয়ে দিল। সময়টা তখন 1967 সাল।
ইসরায়েল হঠাৎ মিশরে আক্রমণ করলে আরব দেশগুলোর মধ্যে মিশর, জর্ডান ও সিরিয়া যুদ্ধে জড়িয়ে পড়ে। মাত্র 6 দিন স্থায়ী হলো এই যুদ্ধ, যা ইতিহাসে 6 ডে ওয়ার নামে পরিচিত। আপনারা চাইলে 6 ডে ওয়ার নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসব, কমেন্ট করে জানাতে পারেন। কিন্তু এই অল্প সময় ইসরায়েল দখল করে নিল গাজা, ওয়েস্ট ব্যাংক, সিনাই উপদ্বীপ আর পূর্ব জেরুজালেম। এতে ইসরায়েল নিজেদের ভূখণ্ড প্রায় 3 গুণ বাড়িয়ে নিল। 1973 সালে আবারও আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়, যা ইতিহাসে ইয়ম কিপুর যুদ্ধ বা রমজান যুদ্ধ নামে পরিচিত। এর মাধ্যমে আরবরা বুঝতে পারে যুদ্ধে জয়লাভ করা সহজ নয়, কারণ ইসরায়েলের কাছে আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম। ইসরায়েলের শক্তিমত্তা নিয়ে ইরান ইসরায়েল যুদ্ধের ভিডিওতে আলোচনা করেছি, আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। অবশেষে 1988 সালে পিএলও আনুষ্ঠানিকভাবে দ্বিরাষ্ট্র সমাধানে রাজি হলো, একদিকে ইসরায়েল, অন্যদিকে প্যালেস্টাইন। কিন্তু বাস্তবে সীমান্ত, বসতি, শরণার্থী প্রত্যাবর্তন এই প্রশ্ন থেকে গেল অমীমাংসিত। তাহলে কি দ্বিরাষ্ট্র সমাধান শুধুমাত্র কাগজে কলমই থাকবে, নাকি শান্তি নেমে আসবে এই রক্তাক্ত ভূমিতে? এখন আসি ইতিহাসের শেষ অংশে। 1973 সালে অসলো চুক্তি স্বাক্ষরিত হলো। তখন অনেকেই ভেবেছিল অবশেষে রক্তের নদী থামবে। ইসরায়েল আর প্যালেস্টাইন এই দুই শত্রুপক্ষ প্রথমবারের মতো একে অপরকে স্বীকৃতি দিল। চুক্তি বলছিল একদিন হয়তো স্বাধীন প্যালেস্টাইনের জন্ম হবে। কিন্তু 1995 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইৎজাক রবিনকে এক ইসরায়েলি চরমপন্থী হত্যা করে, যা শান্তি প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাঘাত করে। অসলো উত্তর বাস্তবতায় ওয়েস্ট ব্যাংকে গড়ে ওঠে প্যালেস্টাইনি অথরিটি, একটা আধা সরকারি কাঠামো। অন্যদিকে গাজার নিজেদের অধিকার রক্ষার জন্য ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে হামাস। হামাস উঠে এলো ঠিক এই ক্ষোভের মাটি থেকেই। তাদের একটাই উদ্দেশ্য, ফিলিস্তিনের অস্তিত্ব রক্ষা করা। কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায় তাদেরকে পরিচয় করানো হলো সন্ত্রাসবাদ নামে। এরপর ইসরায়েল ও হামাসের মধ্যে একাধিক বড় যুদ্ধ সংঘটিত হয়। 2008 সাল থেকে 2018 সালের মধ্যে ইসরায়েল হামাস নিধনের অজুহাতে প্রায় 4000 সাধারণ ফিলিস্তিনিকে হত্যা করে। সর্বশেষ 2023 সাল থেকে ইতিহাসের সবচেয়ে বর্বরচিত হত্যাযজ্ঞ চলছে, যেখানে 65,000-এরও বেশি মানুষ নিহত হয়। এই সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। আচ্ছা, এই সংঘাতের কি কোনো সমাধান নেই? পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একটাই শব্দ, একটাই পতাকা, ফিলিস্তিন। ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল পর্তুগাল। অন্যদিকে ফ্রান্সও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে। নরওয়ে, আয়ারল্যান্ড আর স্পেন আগেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। লাতিন আমেরিকায় কলম্বিয়া শুধু কূটনৈতিক সম্পর্কই ভাঙেনি, নতুন রাষ্ট্রদূত পাঠিয়েছে গাজায়। এশিয়ায় মালয়েশিয়া সরকারের মঞ্চে লাখো মানুষ স্লোগান তুলল। ইন্দোনেশিয়ার রাস্তায় ঢল নামলো। বাংলাদেশের মানুষ ইসরায়েলি পণ্য বয়কট করে প্রতিবাদ জানালো। আমরা এই জন্য প্রতিবাদ করতেছি এবং সারা বিশ্বের মানবতার পক্ষের লোকদেরকে বলবো, আপনারা সবাই ইসরায়েলি পণ্য বয়কট করুন এবং গাজা এবং ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিন। ফুটবল মাঠেও প্রতিবাদের আগুন। সম্প্রতি ইসরায়েলকে ফুটবল থেকে সম্পূর্ণ বহিষ্কারের দাবি উত্থাপিত হয়েছে ইউরোপের ফুটবল সংস্থা ইউএফাতে। UEFA is looking at now banning Israel from its competition. তাছাড়া দর্শকেরা হাজারো পতাকা আর লাল কার্ড দিয়ে জানাচ্ছে ইসরায়েল গেম ওভার। আইনের মঞ্চেও লড়াই চলছে। দক্ষিণ আফ্রিকা জাতিসংঘের আদালতে ইসরায়েলকে অভিযুক্ত করল গণহত্যার জন্য। ব্রাজিলও সেই লড়াইয়ে যোগ দিল। ফ্রান্সের মানুষ খালি হাড়ি নিয়ে রাস্তায় নেমে এলো, যেন গাজার ক্ষুধার্ত শিশুদের কান্না তারা পৌঁছে দিল পুরো দুনিয়ার কানে। আর তুরস্ক থেকে লাতিন আমেরিকা, ইউরোপ থেকে এশিয়া, যেখানেই তাকান না কেন লাখো মানুষের কণ্ঠে একটাই আওয়াজ, ফিলিস্তিনের স্বাধীনতা। 2025 সালের 26শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে এক বিরল দৃশ্য দেখা যায়। বেনিয়ামিন নেতানিয়াহু মঞ্চে উঠতেই বিশ্বের বেশিরভাগ নেতা ও কূটনৈতিকরা ওয়াকআউট করেন, অর্থাৎ হল ত্যাগ করেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেন। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান দেন, যেখানে 1947 সালের পূর্বের সীমারেখা দ্বারা রাষ্ট্র গঠন করা হবে। এক্ষেত্রে জাতিসংঘ বিশ্ব নেতাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে, যেন ইসরায়েল নতুন করে ফিলিস্তিনে আক্রমণ করতে না পারে।
তবেই শান্তি প্রতিষ্ঠিত হবে। আপনি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কোন পদক্ষেপটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। সম্প্রতি ইরান ও ইসরায়েল যুদ্ধে ইরান কিভাবে আধিপত্য বিস্তার করেছিল এই পুরো রহস্য এই ভিডিওতে আলোচনা করেছি। দেখার জন্য এখানে ক্লিক করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।